স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। আজকে তোমাদের কম্পিউটার ষষ্ঠ যারা আছো তাদের জন্য এই ভিডিওটা। সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আমরা মিডের আগ পর্যন্ত যা দেখেছিলাম, পঞ্চম অধ্যায়ে অনেকগুলো টপিক দেখেছিলাম। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের লাস্ট পর্যন্ত, লাস্টের দিকে কিছু টপিকস আছে, এই টপিকস গুলো আমরা নিয়ে আলোচনা করব এবং এগুলো নিয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। আজকের যে টপিকস গুলো আছে সেই টপিকস গুলো শুরু করা যাক। প্রথমে আমি যে টপিকসটা শুরু করব সেটা হচ্ছে হিপো ডায়াগ্রাম। তাহলে হিপো ডায়াগ্রামটা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। হিপো ডায়াগ্রামটা বলতেছে যে এটা হচ্ছে এমন এক ধরনের একটা ডায়াগ্রাম যেখানে যে কোনো একটা সিস্টেমের যে অ্যানালাইসিস, বিশ্লেষণ, একটা সিস্টেমের বিশ্লেষণ আর এটা ডকুমেন্টেশনের সমন্বয় তৈরি করা এমন একটা প্রসেস, এমন একটা প্রসিডিউর যা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় বা চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। এই ধরনের ডায়াগ্রামকে আমরা বলবো হিপো ডায়াগ্রাম। আমি আবারও বলতেছি, যে কোনো একটা সিস্টেমের বিশ্লেষণ বা অ্যানালাইসিস এবং এটা ডকুমেন্টেশন, এই দুটার সমন্বয়ে তৈরি করা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা থাকে, অর্থাৎ চিত্রভিত্তিক যে রিপ্রেজেন্টেশন, সেটাকে বলা হয় হচ্ছে হিপো ডায়াগ্রাম। তাহলে হিপো ডায়াগ্রামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে আমরা দেখি যে কোনো পণ্য যখন আমরা ক্রয় করি বা যে কোনো পণ্য যখন আমরা পারচেজ করি, তখন দেখা যায় যে একটা ম্যানুয়াল থাকে। এটা অনেক স্ট্যান্ডার্ডটাকে হাইতে নিয়ে যাওয়ার জন্য মূলত এই ধরনের ম্যানুয়াল তৈরি করে দেওয়া থাকে। ম্যানুয়ালের মধ্যে কিন্তু ওভারঅল সমস্ত প্রসিডিউর, যে কিভাবে অপারেশন করা লাগবে, কিভাবে এটা কাজ করবে, সমস্ত কিছু ডিটেইলস দিয়ে দেওয়া থাকে। তো হিপো ডায়াগ্রামটাও এরকমই, যে কোনো সফটওয়্যার ডেভেলপ করতে গেলে এক্ষেত্রে সেই ম্যানুয়ালটা দেওয়ার সময় এই ধরনের একটা ডায়াগ্রাম ড্র করে দেওয়া থাকে, অনেক ডায়াগ্রাম ড্র করে দেওয়া থাকে। তো এই ডায়াগ্রামগুলো হচ্ছে মূলত হিপো ডায়াগ্রাম। তাহলে হিপো ডায়াগ্রামটা কি সেটা অলরেডি আমরা বুঝে গেছি, যে একটা সিস্টেমের অ্যানালাইসিস এবং ডকুমেন্টেশনের সমন্বয়ে তৈরি করা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনকে আমরা বলবো হিপো ডায়াগ্রাম। তাহলে আমরা চলো একটা ডায়াগ্রাম আমরা দেখে নেই। হিপো এর পূর্ণ নামটা আমাদের জানা খুব জরুরি। পূর্ণ নামটা আমি লিখে দিচ্ছি। তাহলে এটার যে পূর্ণ নামটা যেটা আমরা জানি, সেটা পূর্ণ নামটা হচ্ছে হায়ারার্কিক্যাল ইনপুট প্রসেস আউটপুট। সো এই পূর্ণ নামটা অনেক সময় চলে আসে, পূর্ণ নামটার দিকেও আমরা লক্ষ্য দিব এবং মনোযোগ সহকারে এটা আমরা শিখে ফেলব। তাহলে আমরা একটা নরমালি একটা হিপো ডায়াগ্রাম ড্র করে জানার চেষ্টা করি। ধরে নেই আমরা ই-কমার্স একটা সাইট নিয়ে কাজ করতেছি, বা ই-কমার্স সাইট নিয়ে তোমরা কাজ করলা। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে সেলস এর জন্য একটা আমরা হিপো ডায়াগ্রাম তৈরি করব। তাহলে অনলাইন সেলস কি কি জিনিস বা কি কি অপশন গুলো থাকতে পারে আমরা দেখে নেই। অথেন্টিকেশন থাকতে পারে, ইস্যুড আইটেম থাকতে পারে, পেমেন্ট সিস্টেম থাকতে পারে,
ডিসপাস সিস্টেম থাকতে পারে, ইস্যুড আইটেমের মধ্যে আবার অনেক সময় ডিডাক্ট আইটেম এ ধরনের থাকতে পারে, আর ডিসপাসের ভিতরে আবার থাকতে পারে ইনভয়েস আইটেম। তাহলে এটা হচ্ছে আমাদের পিকো ডায়াগ্রাম। তাহলে খুব সহজে আমরা দেখতে পারতেছি এই ডায়াগ্রামের মাধ্যমে যেখানে কি ধরনের কাজগুলো হবে। অনলাইন সেলস, অথেন্টিকেশন, সেটা ইস্যুড আইটেম, ডিডাক্ট আইটেম, পেমেন্ট সিস্টেম, ডিসপাস সিস্টেম, এবং অনেক সময় ইনভয়েস থাকে, ভাউচার থাকে, সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়। তার মানে এই ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু আমরা সেলস এর একটা রিপোর্ট কিন্তু আমরা পেয়ে গেলাম, আমরা জেনে গেলাম। তাহলে এই ধরনের ডায়াগ্রামটাকে বলা হচ্ছে পিকো ডায়াগ্রাম, যা মূলত হাই ক্লাস বা হাই স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয়। স্ট্যান্ডার্ড যেখানে বেশি থাকবে সেখানে অবশ্যই এই ধরনের হিপো ডায়াগ্রাম অবশ্যই দেওয়া যায়। তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। very very important, structured ইংলিশ বলতে আমরা কি বুঝি? স্ট্রাকচার্ড ইংলিশ। সেখানে আমরা একটু খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখার চেষ্টা করব স্ট্রাকচার্ড ইংলিশটা কি। স্ট্রাকচার্ড ইংলিশটা হচ্ছে যদি আমরা কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করি অথবা ওয়েব ডেভেলপমেন্ট করি, তো সেই ক্ষেত্রে যে কিছু বর্ণনা দেওয়া থাকে যেগুলো বর্ণনামূলকভাবে খাতার মধ্যে তুমি লিপিবদ্ধ করলা, ওই বর্ণনাগুলো থেকে যখন ওই বর্ণনাটাকে যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন কনভার্ট করব, আমি আবারও বলতেছি, যে কোনো একটা সিস্টেমের যে বর্ণনাগুলো থাকবে, যে ডিটেইলসটা থাকবে, ওই ডিটেইলসটাকে যদি আমরা প্রোগ্রামিং এর ভাষায় কন্ডিশনাল স্টেটমেন্টের আকারে যদি আমরা লিপিবদ্ধ করি, প্রোগ্রামিং এর ভাষায় কন্ডিশনাল স্টেটমেন্টগুলো কি কি? ইফ স্টেটমেন্ট, else statement, if else statement, nested if else, elif statement, সো আলাদা থাকতে পারে। তার মানে আমরা যে কোনো একটা সিস্টেমের যে বর্ণনাটা আছে সেই বর্ণনাটা যদি আমরা এই ধরনের কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে, কন্ডিশনাল যে স্টেটমেন্টগুলো আছে সি প্রোগ্রামে আছে, সি প্লাস প্লাসে আছে, জাভাতে আছে, পিএইচপি তে আছে, সবগুলোতে আছে, এই যে কন্ডিশনাল স্টেটমেন্টে যখন ডকুমেন্টেশন যখন তৈরি করা হয়, কন্ডিশনাল স্টেটমেন্টে যখন লিপিবদ্ধ করা হয়, তখন তাকে স্ট্রাকচার্ড ইংলিশ বলে। ভেরি সিম্পল। তাহলে স্ট্রাকচার্ড ইংলিশে কি দাঁড়ালো, যে কোনো একটা সিস্টেমের যে বর্ণনাটা আছে সেই বর্ণনাটা যদি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কন্ডিশনাল যে স্টেটমেন্ট আছে স্টেটমেন্টের মাধ্যমে যখন আমরা খাতার মধ্যে যখন লিপিবদ্ধ করব, যেমন ইফ, ইফ ইলস, ইফ ইলস, নেস্টেড ইফ ইলস, ইফ, এই ধরনের স্টেটমেন্টে যখন আমরা এটাকে লিপিবদ্ধ করব বা ডকুমেন্টেশন করব, এটাকে বলা হয় হচ্ছে স্ট্রাকচার্ড ইংলিশ। এখন আমরা পরবর্তী টপিকে যাব, আরো বেশি গুরুত্বপূর্ণ আরেকটা টপিক, সেটা আমরা জেনে নেই। সুডোকোড। সুডোকোড কি? সুডোকোড কি এটা আমাদের পরীক্ষায় আসে, ভালোভাবে জানতে হবে সুডোকোড কি। সুডোকোড কি, এটা কি ধরনের কোডিং বা এটা সম্বন্ধে আমরা একটা ধারণা নেব, স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করব।
শুরু কোডটা কি সেটা জানার চেষ্টা করি। শুরু কোড হচ্ছে এমন কিছু কোড যেটা মূলত প্রোগ্রামের অংশ নয়। আমি আবার বলতেছি, শুরু কোড হচ্ছে এমন এক ধরনের কোড যেটা প্রোগ্রামিং এর মতো কিন্তু প্রোগ্রামের অংশ নয়। অর্থাৎ যে কোনো প্রোগ্রামার যখন প্রোগ্রামিং করে, যে কোনো ধরনের প্রোগ্রামিং, সেটা সফটওয়্যার রিলেটেড হতে পারে, সেটা ওয়েব রিলেটেড হতে পারে, যে কোনো ধরনের প্রোগ্রামিং করার পূর্বে সে কিছু রাফ করে নেয়। ওই প্রোগ্রামিংটা করার পূর্বে কিছু রাফ টেক্সট আকারে সে লিখে খাতার মধ্যে লিপিবদ্ধ করে বা খাতার মধ্যে সে সংরক্ষণ করে। ওই রাফ যে টেক্সট গুলো আছে, ওই রাফ টেক্সট গুলোকে বলা হচ্ছে সুডোকোড। অর্থাৎ ফাইনালি সে প্রোগ্রামিংটা করার পূর্বে রাফ টেক্সট আকারে ওই প্রোগ্রামিংটার যে অংশ সে লিপিবদ্ধ করে রাখে সেটাকে বলা হচ্ছে সুডোকোড। আমি একটা एग्जांपल দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো। যেমন ধরো, অর্থাৎ দুটো সংখ্যার মধ্যে যোগফল হবে, দুটো সংখ্যার মধ্যে যোগফল প্রদর্শন করার জন্য একটা সুডোকোড লিখো। তাহলে কেমন হবে সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি, ভালোভাবে খেয়াল করো। input value 1, input value 2, value 1 plus value 2 print total। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা শুরু কোডটা দেখে নেই, যেখানে লিখলাম হচ্ছে ইনপুট ভ্যালু 1 ইনপুট ভ্যালু 2 টোটালের জায়গায় দুটো ভ্যালু যোগ হবে এবং সেটাকে প্রিন্ট আকারে দেখাবে। তাহলে এখানে কিন্তু কোনো ধরনের ভেরিয়েবল ডিক্লারেশন হয় নাই, কোনো ধরনের স্টেটমেন্ট ইউজ করি নাই, কোনো ধরনের সেমিকোলন ইউজ করি নাই বা এই ধরনের কোনো কোটেশন ইউজ করি নাই, জাস্ট রাফ আকারে কিন্তু লিখলাম। এটা প্রোগ্রামিং করার পূর্বে যে রাফ টেক্সট, তাহলে প্রোগ্রামিং করার পূর্বে যখন প্রোগ্রামাররা ওই প্রোগ্রামের অংশটুকুকে যদি সে রাফ আকারে লিখে রাখে তার প্রয়োজনের জন্য, এই ধরনের কোডগুলোকে বলা হচ্ছে সুডো কোড। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী টপিকসে যাব, সেটা হচ্ছে ডিসিশন টেবিল। খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, একটু ক্রিটিক্যাল, বাট বোঝার চেষ্টা করো। তোমরা ভালোভাবে কনসেন্ট্রেট মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ এই টপিকসটাও বুঝতে পারবে। ডিসিশন টেবিলটা হচ্ছে এমন এক ধরনের একটা টেবিল যেখানে যে কোনো একটা সিস্টেমের কন্ডিশন দেওয়া থাকবে এবং ওই কন্ডিশনের উপর ভিত্তি করে কিছু অ্যাকশন সংঘটিত হবে। আমি আবার বলতেছি যে এই ক্ষেত্রে ডিসিশন টেবিলের বেলায় এটা হচ্ছে এমন এক ধরনের টেবিল যেখানে যে টেবিলে যখন তৈরি করবো আমরা, তখন দুটো বিষয় থাকবে। একটা হচ্ছে কন্ডিশন থাকবে, শর্ত সাপেক্ষে কাজ করার জন্য কিছু কন্ডিশন থাকবে, আর যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যাকশন। দুইটা অপশন থাকে ডিসিশন টেবিলে তৈরি করার জন্য। আমরা যেখানে কি কি অপশনগুলো থাকে, এক নাম্বার বলতেছে কন্ডিশন থাকবে, দুই নাম্বার বলতেছে অ্যাকশন থাকবে। অর্থাৎ এই দুইটা টপিকসের উপর ভিত্তি করে মূলত ডিসিশন টেবিল তৈরি করা হয়। তাহলে ডিসিশন টেবিল তৈরি করতে গেলে আমাদের এই দুটো বিষয় অবশ্যই জানতে হবে, একটা হচ্ছে কন্ডিশন আর একটা হচ্ছে অ্যাকশন। তাহলে আমি একটা एग्जांपल দিচ্ছি, एग्जांपलের মাধ্যমে আমরা এই সম্পূর্ণ বিষয়টা বোঝার চেষ্টা করব।
সো এখান থেকে আমরা একটু ভালোভাবে দেখে নেই এই एग्जांपल থেকে। এখানে দেখো আমি তোমাদেরকে আগে বলেছি যে দুই ধরনের বিষয় এখানে উল্লেখ করে থাকে। একটা হচ্ছে এই ডিসিশন টেবিল যদি আমরা তৈরি করতে চাই তাহলে একটা থাকবে হচ্ছে কন্ডিশন আর একটা থাকবে হচ্ছে অ্যাকশন। তাহলে কন্ডিশনটা কি আমরা অ্যাকশনটা কি, এটা যদি আরো সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে যেভাবে বলবো আমরা, যেমন ধরো এখান থেকে আমি ঢাকা যাব, আমি ঢাকা যাচ্ছি কিন্তু বলতেছি যে আরেকজনের সাথে আমি যাবো, ফ্রেন্ডের সাথে যাব, যে আমি ঢাকা যাব, ওই ফ্রেন্ডের সাথে অবশ্যই ঢাকা যাব, বা সে যদি আমাকে ভালো রেস্টুরেন্টে খাওয়ায়। তাহলে এই ক্ষেত্রে কন্ডিশনটা হলো কি ভালো রেস্টুরেন্টে খাওয়ানো, আর অ্যাকশনটা হলো কি ওই গন্তব্যে যাওয়া। তাহলে এইটার যদি আমরা এইভাবে দেখি, এই অপশনটা যদি আমরা এইভাবে দেখি, আমি যে एग्जांपलটা যেটা দিলাম সেটা যদি আমরা দেখি, এখানে বলতেছে ইফ ডিপোজিটর এজ, ধরো ব্যাংকে একজন গ্রাহক, সে তার ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, এবং তার বয়স যদি ওভার 21 হয়, 21 এর চেয়ে যদি বেশি হয়, তো তার মানে এখানে একটা কন্ডিশন আমরা পেয়ে গেলাম ওভার 21, এন্ড ডিপোজিট অ্যামাউন্ট ইজ, আরেকটা কন্ডিশন পেয়ে গেলাম সেটা হচ্ছে 1000 টাকা অর মোর, অর্থাৎ 1000 টাকার সমান অথবা এর চেয়ে বেশি। তাহলে তার অ্যাকাউন্ট ক্যাটাগরি বা অ্যাকাউন্টের যে টাইপটা হবে সেই টাইপটা হবে হচ্ছে এই টাইপের অ্যাকাউন্ট। এটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাকশন, এটা হচ্ছে অ্যাকশন, এই দুটো হচ্ছে কিন্তু আমাদের কন্ডিশন, এটা হচ্ছে অ্যাকশন। দুই নম্বর অপশনে আসি, বলতেছে ইফ ডিপোজিটর এজ ইজ আন্ডার 21, অর্থাৎ তার বয়স যদি 21 এর চেয়ে কম হয় আর ডিপোজিট অ্যামাউন্ট যদি সেম থাকে, অর্থাৎ 1000 এর সমান বা 1000 এর বেশি যদি থাকে, তাহলে তার যে টাইপটা হবে, যে ক্যাটাগরিটা হবে, তার ব্যাংক অ্যাকাউন্টের যে ক্যাটাগরিটা হবে সেটা হবে বি। 3 নম্বর অপশনে যাই, যদি ডিপোজিটর এজ ইজ ওভার 21, 21 এর চেয়ে বড়, 21 এর যদি বেশি হয়, এবং ডিপোজিট অ্যামাউন্ট ইজ যদি লেস দেন 1000 টাকা, যদি 1000 টাকার চেয়ে যদি কম হয় তার অ্যামাউন্টের পরিমাণ, জমার পরিমাণ, সেই ক্ষেত্রে তার যে ক্যাটাগরিটা আছে সে তার অ্যাকাউন্টের ক্যাটাগরিটা হবে সি। এগুলো কিন্তু হচ্ছে অ্যাকশন, আর যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে তার কন্ডিশন। তাহলে সর্বশেষ লাস্টেটা দেখি, লাস্টেটা বলতেছে ইফ ডিপোজিটর এজ ইজ আন্ডার 21, তো এখানে বলতেছে 21 এর চেয়ে কম, আবার বলতেছে এন্ড ডিপোজিট অ্যামাউন্টও বলতেছে আন্ডার 1000, অর্থাৎ 1000 এর চেয়ে আরো কম যদি থাকে, অর্থাৎ তার বয়সটা 21 এর চেয়ে কম এবং ডিপোজিট জমার পরিমাণও কিন্তু 1000 টাকার চেয়ে কম, সেই ক্ষেত্রে তার অ্যাকাউন্টটা হবে, কোনো অ্যাকাউন্ট ওপেন হবে না, অর্থাৎ সে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবে না। লেখা আসবে কি যে নট ওপেন অ্যাকাউন্ট, অর্থাৎ কোনো অ্যাকাউন্ট সে খুলতে পারবে না। তাহলে এটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে কিভাবে লেখা যায়, আমরা দেখি এখানে যে 1 নাম্বার অপশনটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এজ যদি 21 এর সমান অথবা 21 এর চেয়ে যদি বড় হয়, এন্ড ডিপোজিট অ্যামাউন্ট যদি 1000 টাকার সমান অথবা 1000 টাকার চেয়ে যদি বেশি হয়, তাহলে তার ক্যাটাগরি হবে এ। 2 নম্বর কন্ডিশনে যাই, এখানে বলতেছে এজ আন্ডার 21 এন্ড ডিপোজিট অ্যামাউন্ট is greater than 1000 টাকা, তাহলে তার ক্যাটাগরিটা হবে হচ্ছে বি। 3 নম্বর অপশনে যাই, বলতেছে এজ যদি, এই অপশনটাতে আমরা যাব, এজ যদি এজ ইজ অর্থাৎ 21 এর সমান অথবা 21 এর চেয়ে যদি বড় হয়, এন্ড ডিপোজিট অ্যামাউন্ট যদি 1000 চেয়ে ছোট হয়, 1000 টাকার চেয়ে যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে তার ক্যাটাগরি হবে সি। একেবারে লাস্টেরটাতে আমরা যাই, যে বলতেছে এজ যদি 21 এর চেয়ে কম হয়
and ডিপোজিট অ্যামাউন্টও যদি আমার 1000 টাকার চেয়ে যদি কম হয় তাহলে নট ওপেন, অর্থাৎ কোনো অ্যাকাউন্ট ওপেন হবে না, কোনো অ্যাকাউন্ট ওপেন হবে না। তাহলে এইটুকু এই কন্ডিশনগুলো এবং অ্যাকশনগুলোকে নিয়ে যদি আমরা ডিসিশন টেবিলটা তৈরি করতে চাই তাহলে কিভাবে হয় সেটা আমরা খেয়াল করি। প্রথমে আমরা কন্ডিশন দিব, কন্ডিশনগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। কন্ডিশন থাকবে হচ্ছে দুটো কন্ডিশন, তারপর আমরা দিব হচ্ছে অ্যাকশন। অ্যাকশন থাকবে 4টা, অ্যাকশন গুলো কি কি হবে? ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, ক্যাটাগরি, এখানে সি হবে না, এখানে হবে নট ওপেন। তাহলে খেয়াল করে এখানে অ্যাকশন যে কয়টা হবে, অ্যাকশন যতগুলো হবে আমরা ডান পাশে রুল ততগুলো লিখব। অর্থাৎ বিষয়টা কিরকম ভাবে দেখা যায় সেটা আমি এখান থেকে লিখে দিচ্ছি। দেখো, রুল 1, রুল 2, রুল 3, রুল 4। এটা তোমাদেরকে মুখস্থ করার কোনো বিষয় না, এটা আমি তোমাদেরকে আবারও বলতেছি। অ্যাকশন যে কয়টা হবে, অ্যাকশন এগুলো হচ্ছে অ্যাকশন 1 2 3 4, তাহলে রুলও হবে 4টা, 1 2 3 4। তাহলে আমরা এই কন্ডিশনের উপর ভিত্তি করে এই ডিসিশন টেবিলটা আমরা তৈরি করি। তাহলে প্রথম কন্ডিশনটা আমরা লিখে ফেলি। প্রথম কন্ডিশনটা বলতেছে এরকম, এজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 21 আর ডিপোজিট অ্যামাউন্ট ইজ greater than or equal 1000 টাকা। রাইট, তাহলে এটা হলো আমাদের কন্ডিশন। এই কন্ডিশনের বেলায় প্রথম অবস্থায় কি ছিল? প্রথম যে কন্ডিশনটা ছিল আমরা যখন লিখেছিলাম তখন দেখেছি যে প্রথম কন্ডিশনে বয়স যদি 21 সমান অথবা 21 চেয়ে বড় হয় তাহলে সে এই রুলটাকে এটাকে স্যাটিসফাই করবে, এটা সত্যি হবে। তার মানে এখানে সে টিক চিহ্ন দিতে হবে। আর দ্বিতীয় কন্ডিশন যদি সত্যি হয় তাহলে এই ঘরে আমি টিক চিহ্ন দেব। তাহলে অ্যাকশন কি হবে? অ্যাকশনের জায়গায় যদি এই দুটো কন্ডিশন সত্যি হয় তাহলে সে কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? এই ক্যাটাগরির মধ্যে পড়বে। তাহলে এই জায়গায় আমরা ক্রস চিহ্ন দেব। এই হচ্ছে মূল বিষয়। তাহলে এখন আমরা সেকেন্ড স্টেপে যাই। 2 নম্বর স্টেপে আসি। 2 নম্বর অপশন কি ছিল? যে এজ ইজ বিলো 21, অর্থাৎ 21 এর চেয়ে কম। তাহলে এইখানে আছে 21 এর চেয়ে বেশি। তাহলে এই জায়গায় কি কন্ডিশনটা কি সত্যি না মিথ্যা? মিথ্যে, তারপর ফলস। তারপর আমরা এই জায়গায় ক্রস চিহ্ন দেব। এই জায়গায় দ্বিতীয় নম্বর কন্ডিশনে এখানে কিন্তু অ্যামাউন্টের পরিমাণ যা আছে তাই, তারপর এখানে কোনো চেঞ্জ হবে না, এই কন্ডিশন সত্যি। তাহলে এই জায়গায় আমরা টিক চিহ্ন দেব। আর তাহলে অ্যাকশনটা কি হবে? ক্যাটাগরিটা হবে কোন জায়গায়? বি। তাহলে বি এর জায়গায় আমরা ক্রস চিহ্ন দেব। তাহলে সিমিলার ফরম্যাটে আমরা রুল 3 তে যাই। রুল 3 তে বলতেছে এজ ইজ গ্রেটার দেন 21, তার মানে এই কন্ডিশন সত্যি, আমরা যেটা লিখেছি সেটা সত্যি, কিন্তু বলতেছে এই জায়গায় এসে এই কন্ডিশনটা ভুল। তাহলে এখানে যেটা আছে এই কন্ডিশনটা এখানে এসে ভুল হচ্ছে, স্যাটিসফাই হচ্ছে না। তাহলে সে কোন ক্যাটাগরিতে পড়বে? সি ক্যাটাগরিতে পড়বে। এখন যদি লাস্ট অপশনে যদি চলে আসি, লাস্ট অপশনে বলতেছে এই কন্ডিশন 21 এর চেয়ে ছোট হবে এবং 1000 টাকার চেয়েও
কম হবে, তাহলে দুইটা কন্ডিশনে ভুল হচ্ছে, এই কন্ডিশনে ভুল হচ্ছে আর এই কন্ডিশনে ভুল হচ্ছে, তার মানে তার অ্যাকশন কি হবে, নট ওপেন, অর্থাৎ এই জায়গায় আমি ক্রস চিহ্ন দিয়ে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের ডিসিশন টেবিল। তাহলে আমরা অবশ্যই ডিসিশন টেবিলের জায়গায় পরীক্ষা যদি আসে তাহলে কি কি বিষয় লাগে সেটা লিখে দিব, প্লাস একটা एग्जांपल দিব, एग्जांपल অনুযায়ী আমরা একটা ডিসিশন টেবিল তৈরি করে ফেলবো। এই হচ্ছে আমাদের ডিসিশন টেবিল কি, ডিসিশন টেবিলের বিস্তারিত বর্ণনা। অবশ্যই আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব ইআর ডায়াগ্রাম। ইআর রিলেশনশিপ মডেল কি বা ইআর রিলেশনশিপ ডাটা বলতে আমরা কি বুঝি বা ইআর ডায়াগ্রাম বলতে আমরা কি বুঝি, এটা জানার চেষ্টা করি। আমরা জানি যে কোনো সফটওয়্যার যদি আমরা ডেভেলপ করতে চাই অথবা যে কোনো ওয়েবসাইট যদি তৈরি করতে চাই তাহলে আমাদের মাস্ট বি প্রয়োজন যেটা সেটা হচ্ছে একটা ডাটাবেসের প্রয়োজন। তাহলে ওই ডাটাবেসে অবশ্যই কি থাকবে, ডাটা থাকবে। তাহলে ডাটাবেসের যে ডাটাগুলো আছে সেগুলোকে যদি আমরা প্রত্যেকটা ডাটার সাথে যদি সম্পর্ক যদি দেখাতে চাই, ডাটাগুলোর নিজস্ব সত্তাগুলোকে যদি আমরা দেখাতে চাই, তাহলে যে গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল অথবা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তাহলে এখানে তিনটা বিষয় আছে, তিনটা বিষয়গুলোকে আমি দেখে নেই সবাই। এক নম্বর বলতেছে যে ইআর ডায়াগ্রামে অবশ্যই যেটা থাকবে সেটা হচ্ছে এন্টিটি থাকবে, এন্টিটি। এন্টিটিটা কি, এন্টিটি হচ্ছে যে কোনো একটা বিষয় বা বস্তু যার অস্তিত্ব আছে সেটাকে আমরা বলবো কি, এন্টিটি। অর্থাৎ এমন একটা বিষয় বা এমন একটা বস্তু আছে যেটার বৈশিষ্ট্য থাকবে, এটাকে আমরা বলবো, এই সত্তাটাকে বলবো আমরা হচ্ছে এন্টিটি। তাহলে এন্টিটিকে প্রকাশ করার জন্য এই ধরনের সিম্বল ইউজ করা হয়, অর্থাৎ এই রেক্ট্যাঙ্গুলার সাইন ইউজ করা হয়, এই ধরনের চিহ্ন ইউজ করা হয়। দুই নম্বরে আসি, বলতেছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বলতেছে যে প্রত্যেকটা এন্টিটি বা প্রত্যেকটা বস্তুর একটা নিজস্ব তার বৈশিষ্ট্য থাকে, ইউনিক বৈশিষ্ট্য থাকে। ওই বৈশিষ্ট্যগুলোই হচ্ছে মূলত অ্যাট্রিবিউট। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে এটা যদি একটা এন্টিটি হয় তাহলে স্টুডেন্টের এন্টিটি থাকলে তার বৈশিষ্ট্যগুলো কি হতে পারে, তার রুল হতে পারে, তার রেজিস্ট্রেশন নাম্বার হতে পারে, তার জিপিএ থাকতে পারে। এগুলো হচ্ছে কি তার বৈশিষ্ট্য, রাইট? এই বৈশিষ্ট্যগুলোকে বলবো আমরা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটকে প্রকাশ করার জন্য এই চিহ্নটা ইউজ করা হয়, ইলিপস, এই চিহ্নটা ইউজ করা হয়। এখন খেয়াল করো, প্রত্যেকটা এন্টিটির মধ্যে যদি আমরা কোনো সংযোগ করাতে চাই, যদি কোনো সংযোগ সাধন করতে চাই, লিংক যদি আমরা করতে চাই, রিলেশন যদি দেখাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আরেক ধরনের সিম্বল ইউজ করা হয়। সেই সিম্বলটা আমরা দেখে নেই। এটা হচ্ছে রিলেশনশিপ, অর্থাৎ যদি আমরা দুটো এন্টিটির মধ্যে যদি সংযোগ করতে চাই, রিলেশন দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের চিহ্নটা ইউজ করি। তোমাদেরকে আমি আগে বলেছি যে এইটা কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এই ধরনের টপিকস তোমাদের ছিল, তোমাদের এগুলো জানার কথা, তোমাদের এগুলো বোঝার কথা। তারপরে তোমাদেরকে এগুলো আমি আবার রিপিট করিয়ে দিচ্ছি। ডিবিএমএস এ অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে তোমরা এগুলো পড়েছো, খুব ভালোভাবে পড়েছো। তারপরে তোমাদেরকে আমি এই টপিকটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এন্টিটি রিলেশনশিপ মডেলে কি কি থাকবে, এন্টিটি থাকবে, অ্যাট্রিবিউট থাকবে, রিলেশনশিপ থাকবে। তাহলে এগুলো নিয়ে সবগুলোকে নিয়ে যদি আমি একটা ক্লিয়ার ডায়াগ্রাম যদি দেখাতে চাই, তাহলে আমরা
একটা ডায়াগ্রাম তৈরি করি, একটা ডায়াগ্রাম তৈরি করে আমরা দেখার চেষ্টা করি। স্টুডেন্ট নামে আমি একটা এন্টিটি দিলাম স্টুডেন্ট, এদিকে দিলাম হচ্ছে অ্যাকাউন্ট নামে আরেকটা এন্টিটি, আর এদের মধ্যে একটা রিলেশনশিপ থাকবে, অর্থাৎ সংযোগ থাকবে। তাহলে এই স্টুডেন্টের কিছু অ্যাট্রিবিউট আছে, নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট, যেমন তার রোল, রেজিস্ট্রেশন নাম্বার, তার জিপিএ, তার কন্টাক্ট, এইগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট। এখন তার এখানে দেখি অ্যাকাউন্ট নামে যদি কোনো এন্টিটি থাকে, তাহলে একটা অ্যাকাউন্টের এগেইনস্টে কি কি থাকতে পারে, ব্যাংক নেম থাকতে পারে, ব্যাংক ইনফো থাকতে পারে, অ্যাকাউন্ট নাম্বার থাকতে পারে, অ্যামাউন্ট থাকতে পারে। ব্যাংক নেম, অ্যাকাউন্ট ইনফো থাকতে পারে, অ্যামাউন্ট থাকতে পারে। তাহলে এটা হচ্ছে এই অ্যাকাউন্টের বৈশিষ্ট্য। তাহলে দুটোর মধ্যে আমি সম্পর্ক দিয়ে দিয়েছি কি চিহ্নের মাধ্যমে, রিলেশনশিপ চিহ্নের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে একটা ইয়ার ডায়াগ্রাম। এখন রিলেশনশিপ বিভিন্ন ধরনের হতে পারে, রিলেশনশিপ বিভিন্ন ধরনের হতে পারে, যেগুলো তোমরা আগেও দেখেছো, তারপর আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। রিলেশনশিপ যেমন এক নম্বরে থাকতে পারে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি থাকতে পারে, মেনি টু ওয়ান থাকতে পারে, মেনি টু মেনিও থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে রিলেশনশিপ। তো এগুলো তোমরা দেখে নিবা, এই টপিকস এর মধ্যে এগুলো আছে, এগুলো তোমরা সবাই দেখে নিবা। তাহলে আমরা দেখলাম হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, দেখলাম এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়, এন্টিটি কি, এন্টিটির অ্যাট্রিবিউট কি, এগুলো আমরা অলরেডি জেনে ফেলেছি। এবং এর মধ্যে রিলেশনশিপ অথবা লিংক করতে গেলে আমাদের কি ধরনের সিম্বল ইউজ করতে হয় সেটাও আমরা অলরেডি জেনেছি এবং একটা ইয়ার ডায়াগ্রাম তৈরি করেছি। তারপর আমরা দেখলাম যেটা, সেটা হচ্ছে রিলেশনশিপ বিভিন্ন ধরনের হতে পারে, এগুলো তোমরা পড়ে নেবা, এগুলো তোমরা পড়েছো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে। ওয়ান টু ওয়ান থাকতে পারে, ওয়ান টু মেনি থাকতে পারে, মেনি টু মেনি, মেনি টু ওয়ান থাকতে পারে, মেনি টু মেনি থাকতে পারে। তাহলে এটা ছিল আমাদের এই টপিকস ইয়ার ডায়াগ্রাম। এখন আমরা দেখব এই চ্যাপ্টারের একেবারে সর্বশেষ বা লাস্ট টপিকসটা আমরা দেখব। ডাটা ডিকশনারি বলতে আমরা কি বুঝি? সো আমরা আগে বলেছি যে কোনো ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট হোক, ওয়েব ডেভেলপমেন্ট হোক বা যে কোনো ধরনের ডিজাইনের ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই একটা জিনিস আমরা স্ট্রংলি ইউজ করে থাকি, সেটা হচ্ছে ডাটাবেস। খেয়াল করতে হবে ডাটা ডিকশনারি বলতে আমরা কি বুঝি। সো ডাটা ডিকশনারি হচ্ছে একটা ডাটাবেস বা সোর্স, একটা ডাটাবেসের অংশ থাকবে, একটা ডাটাবেস থাকবে যেখানে হিউজ পরিমাণ ডাটা থাকবে, হিউজ পরিমাণ ইনফরমেশন থাকবে, হিউজ পরিমাণ ডাটার সাথে ডাটা লিংক থাকবে, ডাটা আলাদা আলাদা স্ট্রাকচার থাকবে। তো এই ধরনের ফুল সিস্টেমকে আমরা বলতেছি কি ডাটা ডিকশনারি, যেখানে ডাটাবেস থাকবে, ডাটাবেসের নাম থাকবে, ডাটা সোর্স থাকবে, ডাটার স্ট্রাকচার থাকবে, ডাটা ফরম্যাট থাকবে। এই ধরনের স্টোরেজ সিস্টেমটাকে আমরা বলবো ডাটা ডিকশনারি। তাহলে অবশ্যই আমাদের ডাটা ডিকশনারি
মেইনটেইন করে চলতে হয়। ডাটাবেস আমরা যদি সেটা যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট করে থাকি সেক্ষেত্রেও ইউজ করা প্রয়োজন পড়ে। আবার যদি আমরা ওয়েবে কাজ করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই ডাটা ডিকশনারি ইউজ করার প্রয়োজন পড়ে। তাহলে ডাটা ডিকশনারির কিছু নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে আমি বলে দিচ্ছি, সেগুলো তোমরা বাসায় পড়ে নেবে। সো ডাটা ফ্লো থাকবে। ডাটা ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে যাবে, বিভিন্ন ধরনের সিম্বল থাকে ডাটা ফ্লোয়ের। ডাটা ফ্লো ডায়াগ্রাম, ডিএফডি, বিভিন্ন ধরনের সিম্বল থাকে। বিভিন্ন ধরনের সিম্বল দিয়ে এই ডাটা ফ্লোটা তৈরি করা হয়। ডাটা স্ট্রাকচার থাকবে, বিভিন্ন ধরনের স্ট্রাকচার অনুযায়ী ডাটাগুলো কাজ করবে, বিভিন্ন ফরম্যাটে থাকবে। ডাটা এলিমেন্টস থাকবে, অর্থাৎ ডাটার উপাদান থাকবে। ডাটা স্টোরেজ থাকবে, যেখানে ডাটা সংরক্ষণ করে রাখা হয় সেই জায়গাটা থাকবে। ডাটা প্রসেস থাকবে, ডাটা প্রসিডিউর থাকবে, প্রসেসিং কিভাবে হবে সেটা থাকবে। সো এই ছিল আমাদের ওভারঅল সবগুলো টপিকস এই চ্যাপ্টারের লাস্টের দিকে। এই টপিকস গুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে যে কোনো একটা টপিকস তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে আমি আবার তোমাদেরকে আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি। আমরা এট ফার্স্ট যেটা জানলাম যে হিপো ডায়াগ্রাম কি। হিপো ডায়াগ্রাম আমরা দেখেছি, হিপো ডায়াগ্রাম একটা ড্র করেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হাই স্ট্যান্ডার্ড লেভেলের যেখানে প্রয়োজন হয় সেই সমস্ত জায়গায় হিপো ডায়াগ্রাম গুলো ইউজ করা হয় বা ব্যবহার করা হয়, যাতে করে খুব সহজে এই ডায়াগ্রাম দেখে বোঝা যায় যে কোনটা কোন ধরনের কাজ হচ্ছে এই ডায়াগ্রাম থেকে। তারপরে আমরা জানলাম স্ট্রাকচারড ইংলিশ কি। সো স্ট্রাকচারড ইংলিশ আমরা অলরেডি আমি আবারও বলে দিচ্ছি যে স্ট্রাকচারড ইংলিশ গুলো হচ্ছে যে কোনো একটা সিস্টেমের যে বর্ণনাগুলো থাকে ওই বর্ণনাগুলোকে যদি আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে, যেমন ইফ দেন ইলস, ইফ ইলস, নেস্টেড ইফ, এই ধরনের কন্ডিশনাল স্টেটমেন্টে যদি আমরা লিপিবদ্ধ করি তখন সেটাকে বলা হয় স্ট্রাকচারড ইংলিশ। তারপর আমরা শিখেছি সুডো কোড কি। আমরা জানি অলরেডি যে সুডো কোড হচ্ছে রাফ টেক্সট, অর্থাৎ প্রত্যেকটা প্রোগ্রামাররা প্রোগ্রামিং করার আগে, যে কোনো প্রোগ্রাম তৈরি করার আগে তার ওই প্রোগ্রামের জন্য কিছু রাফ টেক্সট অর্থাৎ রাফ আকারে লিখে রাখে, সেগুলোকে বলা হচ্ছে সুডো কোড। সো তারপর আমরা জানলাম হচ্ছে ডিসিশন টেবিল। সো ডিসিশন টেবিলের গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা হচ্ছে কন্ডিশন থাকবে, শর্ত থাকবে, আর একটা হচ্ছে ওই শর্তের উপর অ্যাকশন থাকবে, কি ধরনের কাজ হবে। তো তার মানে আমি একটা एग्जांपल দিয়েছি, ওই एग्जांपलेর সাথে ওই एग्जांपल দিয়ে কিন্তু একটা ডিসিশন টেবিল আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই বাসায় ডিসিশন টেবিল তৈরি করবা, অন্য কোনো ডাটা ইউজ করে, অন্য কোনো एग्जांपल ইউজ করে তোমরা ডিসিশন টেবিল তৈরি করে পরীক্ষায় আসতে পারে। তারপর আমরা যেটা জানলাম এট লাস্ট ইয়ার ডায়াগ্রাম শিখলাম। ইয়ার ডায়াগ্রাম কি, অর্থাৎ এন্টিটি কি এগুলো শিখলাম, অ্যাট্রিবিউট কি এগুলো শিখলাম। এগুলো ইয়ার ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়, কিভাবে লিংক করতে হয়, কিভাবে রিলেশন তৈরি করতে হয় সেটাও আমরা জানলাম। এবং এট লাস্ট সর্বশেষ আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ডাটা ডিকশনারি কি। তো ডাটা ডিকশনারি জানলাম, ডাটা ডিকশনারি বৈশিষ্ট্য আমরা জানলাম। তো এই ছিল আমাদের ওভারঅল আজকের টপিকস। তো এই চ্যাপ্টার এখানে শেষ। আমরা পরবর্তী টাইমে পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো এবং বাসায় থেকো।